বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের, যিনি এই দুর্যোগময় মুহূর্তেও আমাদেরকে কোনো না কোনোভাবে শ্রেণী কার্যক্রমে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। তো আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, সমাজ কল্যাণ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আমি গতকাল বিকালে তোমাদের সাথে এই শ্রেণী কার্যক্রমে সংযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাসার ইন্টারনেট সংযোগটি কালকে বিকাল 3টা থেকেই মোটামুটি অকার্যকর হয়ে যায় এবং সেটি ঠিক হতে বিকাল 6টা বেজে যায়, সন্ধ্যা 6টা। এ কারণে আর আমি আসলে তোমাদের শ্রেণী কার্যক্রমটি বা ক্লাসটি বন্ধ রাখার একটা নোটিশ দিয়েছিলাম। তো এখন এই মুহূর্তে সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু আকাশ প্রচণ্ড রকমের মেঘাচ্ছন্ন মনে হচ্ছে। জানি না আবার কখন ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যথাযথভাবে তোমাদের সাথে থাকবার। তো আজকে পাঠ পরিচিতিটা আমরা দেখে নেই। তোমাদের কোর্স টাইটেল হলো গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন। তারিখটি অবশ্য গতকালকেরই আছে। পাঠ পরিচিতি, পাঠ শিরোনাম হলো সামাজিক স্তরবিন্যাস। এই টপিকটি আমার কাছে একটু জটিল মনে হয়। আমার বিশ্বাস তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে ইনশাল্লাহ এটি সহজে অনুধাবন করতে পারবা। যাদের জন্য এই কোর্সটি, তারা অনার্স 4র্থ বর্ষের ছাত্র যারা 2015-16 সেশন তাদের জন্য, এবং অনার্স 3য় বর্ষ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে প্রথম ব্যাচ 2017-18 সেশন। আমাদের দুইটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এখন ছাত্রদের অধ্যয়ন করার কারণে দেখা যায় যে কিছু কোর্স রিপিট হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যাতে একটি লেকচার দিয়ে অন্তত 2টা ইয়ারের ছাত্রদের কভার করা যায় এবং ছাত্রদেরকে সহজে সেটি তাদের কাছে পৌঁছানো যায়, সেরকম একটি চেষ্টা আমাদের আছে। তো আমরা আজকে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে আমাদেরকে আসলে কতগুলি কয়েকজন সমাজবিজ্ঞানীর কিছু সংজ্ঞা আমি এখানে লিপিবদ্ধ করেছি। তো আমি তোমাদেরকে সে সংজ্ঞাগুলি একটু দেখিয়ে তারপরে আমি নিজের মতো করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। এখানে অকবান এবং নিমকফ নামে দুইজন সমাজবিজ্ঞানী, তারা একসাথে কাজ করেছেন। তো তাদের একটি সংজ্ঞা দেয়া আছে, দেখো। সোশ্যাল স্ট্রাটিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপস আর র্যাঙ্কড ইন মোর অর লেস ইন্ডিউরিং হায়ারার্কি অফ দ্য স্ট্যাটাস। আমরা যদি একদম সহজ বাংলা করি ইংরেজিটির, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মানের ক্রমানুসারে সাজানোর প্রক্রিয়াই হলো সামাজিক স্তরবিন্যাস। তো আমরা জানি একটি সমাজ গঠিত হয়, সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, বিভিন্ন মানের মানুষ থাকে। এটাকে আমরা নানান ক্লাসে ক্লাসিফিকেশন করতে পারবো। শিক্ষার দিক দিয়ে করতে পারবো, অর্থের দিক দিয়ে করতে পারবো, বংশের দিক দিয়ে করতে পারবো। যত দিক থেকেই করি না কেন, এই স্তরবিন্যাসটি আমরা যখন করতে যাই তখনই সমাজস্থ মানুষগুলি অর্থাৎ সমাজের সদস্যদের একটি মানের ক্রম তৈরি হয়। কেউ উঁচু পর্যায়ে থাকে, কেউ মাঝারি পর্যায়ে থাকে, কেউ নিম্ন পর্যায়ে থাকে। এই যে মানুষের কোনো ব্যক্তির অথবা গোষ্ঠীকে যখন আমরা একটা র্যাঙ্কিংয়ের মধ্যে ফেলে দেই, এই র্যাঙ্কিংটার নামই হলো সামাজিক স্তরবিন্যাস। এখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক, তোমরা সবাই তার নাম জানো, কার্ল মার্কস বলেছেন সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের মানুষের বিভাজন, অর্থাৎ সমাজের মানুষকে বিভাজন করে ফেলা। একটা ক্যাটাগরিতে মানুষকে নিয়ে যাওয়ার নামই হলো সামাজিক স্তরবিন্যাস। মালভিন টিউমিন নামে একজন সমাজবিজ্ঞানী, তোমরা তার একটি বক্তব্য যদি শোনো, সেখানে আছে
সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন একটি সামাজিক ব্যবস্থা যাতে একটি সামাজিক গোষ্ঠী বা সমাজ শক্তি, সম্পত্তি, সামাজিক মূল্য এবং মানসিক তুষ্টির তারতম্যের ভিত্তিতে ঊর্ধ্বাধ রীতিতে শ্রেণীবদ্ধ হয়। অর্থাৎ এখানে মানুষের তারতম্য, মানসিক তুষ্টি এবং সামাজিক মূল্যের তারতম্যের ভিত্তিতে ঊর্ধ্বাধ রীতিতে শ্রেণীবদ্ধ হয়। তাহলে সবগুলি কথার মূল কথা একটাই, মানুষগুলিকে ক্লাসিফিকেশন করা হয়। ক্লাসিফিকেশনের পিছনে কি ভূমিকা রাখে, সেক্ষেত্রে এখানে দেখা গেছে সামাজিক গোষ্ঠী ভূমিকা রাখতে পারে, সামাজিক শক্তি ভূমিকা রাখতে পারে, সম্পত্তি ভূমিকা রাখতে পারে, সামাজিক মূল্য ভূমিকা রাখতে পারে, মানসিক তুষ্টিও ভূমিকা রাখতে পারে। তো এই নানান রকমের ক্রাইটেরিয়া বা এটাকে আমরা যদি এলিমেন্টস বলি, এই উপাদানের ভিত্তিতে যখন সমাজের মানুষগুলিকে বিভাজন করা হয় তখন সেটিকে বলা হয় সামাজিক স্তরবিন্যাস। আমরা আরেকজন বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, যার নামও তোমরা সবাই জানো, এই ম্যাক্স ওয়েবার বলেছেন সামাজিক স্তরবিন্যাস তথা সমাজের মানুষের বিভাজনের ভিত্তি হচ্ছে সম্পত্তি, ক্ষমতা ও মর্যাদা। তাহলে সামাজিক স্তরবিন্যাস তথা সমাজের মানুষের যে আমরা ক্যাটাগরি করছি, আমরা বিভাজন করছি, এই বিভাজনের ভিত্তি হলো সম্পত্তি, ক্ষমতা এবং মর্যাদা। তাইলে আমরা এতটুকু বুঝতে পারলাম মানুষের সম্পত্তির কারণে, ক্ষমতার কারণে অথবা মর্যাদা। এখন মর্যাদাটা দুইভাবে অর্জিত হয়, দুই দিক থেকে আসে, আমরা এটা জানি। অর্জিত মর্যাদা এবং অর্পিত মর্যাদা। অর্পিত মর্যাদা হলো আমরা বংশ পরম্পরায় যেই মর্যাদাটি আমার উপর অর্পণ করা হয়েছে। ধরো আমি অমুকের ছেলে, তুমি অমুকের ছেলে, এই অমুকের ছেলে হিসাবে তোমার যে, বা অমুক বংশের ছেলে, এই অমুক বংশের ছেলে হওয়ার কারণে সমাজে তোমার যে একটি অবস্থান, এটি হলো অর্পিত মর্যাদা। আর তুমি শিক্ষা দীক্ষা গ্রহণ করার কারণে তোমার সমাজে একটি, তুমি ঢাকা বাংলা কলেজ থেকে পাশ করে যাওয়ার পরে তোমার একটি সামাজিক অবস্থান হয়। আর তুমি যখন এখানে পড়তে আসো নাই তখন তোমার একটি, বা তোমার যে বন্ধু তোমার সাথে পাল্লা দিয়ে এই পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, তার একটি সামাজিক মর্যাদা। এখন এই তোমার পড়াশোনার কারণে তোমার মর্যাদা যে বৃদ্ধি হলো, এটা হলো অর্জিত মর্যাদা। তুমি এখন পাশ করে আছো, বন্ধুবান্ধব সবাই পাশ করে আছো, এর মধ্যে একজনের ভালো একটি চাকরি হয়ে গেল। যখন তার একটি ভালো চাকরি হয়ে গেল তখন বন্ধুদের মধ্য থেকে তার মর্যাদাটা অন্যদের কাছে একটু উঁচু হয়ে যায়। অন্যরা দেখবা যে খোঁজ খবর নেওয়া শুরু করে, যার চাকরি হয়ে গেছে তাকে একটু সামাজিকভাবে মর্যাদা বা মূল্যায়ন করবার চেষ্টা করে। এই যে মূল্যায়নটি, এটি হলো অর্জিত মর্যাদা। আর অর্পিত মর্যাদা হলো যেই মর্যাদাটি তোমার উপর অর্পণ করা হয়েছে, সেখানে তোমার ব্যক্তি হিসাবে কোনো কৃতিত্বের কিছু নেই। তো এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মূলত সামাজিক স্তরবিন্যাসের কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখাতে পারি। তো সামাজিক স্তরবিন্যাস হলো মানবিক সম্পর্কের স্তরবিন্যাস। তাহলে সামাজিক স্তরবিন্যাসের কতগুলি বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি দেখাই, তাহলে আমরা প্রথমেই দেখব সামাজিক স্তরবিন্যাস হলো মানবিক সম্পর্কের স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস প্রজন্ম থেকে প্রজন্মে বর্তায়। সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন, প্রতিটি সমাজে পাওয়া যাবে, তবে আপেক্ষিক, সময় স্থান অনুসারে পৃথক হবে। আপেক্ষিক মানে এক সময়ের সাথে, এক স্থানের সাথে আর এক সমাজের আর এক স্থানের স্তরবিন্যাসটি ভিন্ন রকমের হতে পারে, কিন্তু যেখানেই সমাজ আছে সেখানেই স্তরবিন্যাস আছে। সামাজিক স্তরবিন্যাসের সাথে কেবলমাত্র বৈষম্য নয়, সামাজিক সম্পর্কের গুণাঢ্য বিশ্বাস ও মনোভাবও জড়িত। এখানে যে শুধু বৈষম্যই কাজ করে একটার সাথে আর একটা, সেটা না, বরং সামাজিক সম্পর্কের যে বিশ্বাস এবং যে মনোভাবগুলি আছে, এই মনোভাবগুলিও এই অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক স্তরবিন্যাসের প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ করে। এটি সবসময় একই রকম থাকবে এমন না হতে পারে। কখনো কখনো সামাজিক স্তরবিন্যাসের প্রকৃতি বদলে যেতে পারে। যেমন দেখা গেল যে 10 বছর আগে সামাজিক স্তরবিন্যাস যেইভাবে নির্ণয় করা হতো, আজকালকার সমাজে হয়তো সামাজিক স্তরবিন্যাস করার ক্ষেত্রে, সামাজিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে, সামাজিক শ্রেণী নির্বাচন করার ক্ষেত্রে সেই জিনিসগুলি বিবেচনা
নাও করা হতে পারে। আমি একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। ধরো 90-এর দশকে সমাজের মানুষকে যেই দৃষ্টিভঙ্গি থেকে মর্যাদার আসীনে আসীন করা হতো, আজকের বাস্তবতায় হয়তো সেটি একটি ভিন্ন চেহারা নিয়েছে। তখন যেই মানুষগুলির অর্থ সম্পদ না থাকতো, একটু শিক্ষা দীক্ষা থাকতো, সমাজে তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল, তাদের একটি শ্রেণী আপার শ্রেণীতে তারা অবস্থান করত। কিন্তু এখনকার বাস্তবতা কিন্তু ভিন্ন। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে স্তরবিন্যাসের প্রকৃতিও ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। সামাজিক স্তরবিন্যাস সামাজিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সমাজের মধ্যে যে ধরনের কার্যক্রম পরিচালিত হয়, সমাজের মানুষের সম্পর্কের মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয়, এর সবগুলি সামাজিক স্তরবিন্যাসের ফলশ্রুতিতে সামাজিক স্তরবিন্যাসকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই কার্যক্রমের ফলশ্রুতিতেই সামাজিক স্তরবিন্যাস বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমাদের সামনে দেখা দেয়। সামাজিক স্তরবিন্যাস মানুষের জীবনযাত্রার সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করে। এই স্তরবিন্যাস থাকার কারণেই মানুষের সামনে নানা রকম সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়। যদি স্তরবিন্যাস না থাকতো তাহলে হয়তো আমরা সবাই একইভাবে জীবন চলবার চেষ্টা করতাম, আর সেই প্রচেষ্টা দিয়ে একটি সমাজ প্রবহমান বা গতিশীল থাকতে পারে না। তো আমরা আবার যদি সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি রিভিউ করি তাহলে দেখা যাবে সামাজিক স্তরবিন্যাস হলো মানবিক সম্পর্কের স্তরবিন্যাস। অর্থাৎ মানুষের মধ্যে যেই রিলেশনশিপ আছে, মানবের রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপের স্তরবিন্যাস। আমাদের সমাজে দেখবা যে একটি ঘটনা ঘটলে, সব সময় একটি দুর্ঘটনা ঘটলে, একটি হত্যা ঘটলে, একটি ধর্ষণ ঘটলে সব সময় প্রতিক্রিয়াগুলি একই রকম থাকে না। কোনো সময় গণমানুষের প্রতিক্রিয়া একরকম হয়, কোনো সময় ভিন্ন ভিন্ন হয়। তো এই যে ভিন্ন ভিন্ন হওয়া, এটিও আসলে এই স্তরবিন্যাসের একটি কারণ। সামাজিক স্তরবিন্যাস প্রজন্ম থেকে প্রজন্মে বর্তায়। অর্থাৎ এক প্রজন্মের পরবর্তীতে ওই প্রজন্মকেও এই স্তরবিন্যাসের ভার বহন করে চলতে হয়। যেমন আমরা বংশমর্যাদার কথা জানি। বংশমর্যাদার ভিত্তিতে অনেক ক্ষেত্রেই আমাদের গ্রামীণ সমাজগুলিতে বিশেষ করে স্তরবিন্যাস নির্ধারিত হয়। সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন, আমরা এটা বলছি, এটা প্রত্যেক সমাজে পাওয়া যায় এবং কিন্তু এটি আপেক্ষিক সময় এবং স্থান অনুসারে পৃথক হতে পারে। সামাজিক স্তরবিন্যাসের সাথে কেবলমাত্র বৈষম্য নয়, সামাজিক অবস্থানের গুণাঢ্য বিশ্বাস ও মনোভাবও জড়িত। সামাজিক স্তরবিন্যাসের প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ করে। তা আমি এটি পূর্বেই ব্যাখ্যা করেছি যে সামাজিক স্তরবিন্যাসের স্বরূপটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ নিতে পারে। সামাজিক কার্যক্রম, আমরা যে সামাজিক সম্পর্ক, সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক পরিবর্তন ইত্যাদি আমাদের সমাজে ঘটে থাকে, এই সবগুলি সামাজিক স্তরবিন্যাসকে নিয়ন্ত্রণ করে। সামাজিক স্তরবিন্যাস মানুষের জীবনযাত্রার সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করে। সামাজিক স্তরবিন্যাস মানুষের জীবনযাত্রা, অর্থাৎ মানুষের জীবন, যেমন ধরো আমি হয়তো এখন আয়ুষী জীবনযাপনের স্বপ্ন দেখি না, কিন্তু আমি যদি আমার আর্থসামাজিক অবস্থা ওই রকম হতো তাহলে কিন্তু আমি সবসময় ওই আয়ুষী জীবনের স্বপ্নই দেখতাম। আবার আমার থেকে নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা হয়তো আমি যেভাবে জীবন আচরণ করি এইভাবে জীবনযাপনের স্বপ্ন দেখে না। কারণ কি, তাকে আমরা একটা সামাজিক স্তরের মধ্যে অলরেডি ফেলে দিয়েছি। তো যে যেই স্তরের মধ্যে আছে সেই স্তরের মধ্যে আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের চাহিদা, আমাদের সুযোগ, আমাদের সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করতে। এটি একটি মানবিক সত্তা। তো এই মানবিক যে গুণাবলী, এই গুণাবলীটি আমাদের স্তরবিন্যাসের কাছেই শিখি। আমার পরিবারের একটা সদস্য যদি আকাশ কুসুমে এমন একটি প্রত্যাশা করে যেটি আমাদের দ্বারা মেটানো সম্ভব নয়, তখন আমরা তাকে বোঝাতে চেষ্টা করি যে এই ডিমান্ডটি আসলে আমাদের পরিবারের জন্য নয়। তো আবার আমার যে নিম্ন আয়ের যে পরিবার আছে তার সদস্যরা যখন তার কাছে আমার মতো এরকম একটি সুযোগ সুবিধা ডিমান্ড করে, তখন আবার দেখা যাবে যে তাদেরকে বোঝানো হয় যে আসলে এই ডিমান্ডটি তাদের জন্য নয়। তো আমরা এর পরের স্লাইডে যাব। এখানে সামাজিক স্তরবিন্যাসের ধরন।
সামাজিক স্তরবিন্যাসের যদি ঐতিহাসিক প্রেক্ষাপট বা সামাজিক স্তরবিন্যাসটা কিভাবে আজকের আমাদের এই সামাজিক বাস্তবতায় চলে আসছে, আমরা যদি সেটি দেখবার চেষ্টা করি, তাহলে দেখা যাবে সমাজবিজ্ঞানী টি.বি. বোটমোর তার সোশিওলজি গ্রন্থে সামাজিক স্তরবিন্যাসের 4টি ধরনের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ কালের পরিক্রমায় সামাজিক স্তরবিন্যাসটি 4টি রূপ লাভ করেছিল, 4টি ডাইমেনশন বা সামাজিক স্তরবিন্যাসের 4টি রূপ আমরা আমাদের এই ইতিহাসের পর্যালোচনায় মোটা দাগে দেখতে পাই। এর মধ্যে একটি হলো দাস প্রথা, আরেকটি হলো স্টেট প্রথা, আরেকটি হলো জাতি বর্ণ প্রথা, আরেকটি হলো শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী প্রথা। তাহলে এখানে 4টা ভাগে, মোটা দাগের 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একটি হলো দাস প্রথা, একটি হলো স্টেট প্রথা, আরেকটি হলো জাতি বর্ণ প্রথা, আরেকটি হলো শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী প্রথা। তো আমরা এখন ধারাবাহিকভাবে যাওয়ার চেষ্টা করব দাস প্রথার মধ্যে আসলে কি আছে। পৃথিবীর সূচনা লগ্নে আদিম যুগ আমরা যেটাকে বলি, সেখানে দাস প্রথা চালু ছিল। এই দাস প্রথায় কতগুলি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। দাস প্রথার বৈশিষ্ট্যগুলির মধ্যে ছিল, এক প্রধানতম বৈশিষ্ট্য ছিল দাসেরা হলো প্রভুর সম্পত্তি। দাসদেরকে বলা হতো প্রভুর সম্পত্তি, অর্থাৎ দাসের যিনি মালিক থাকতেন তিনি হলেন প্রভু। এই প্রভুর ক্রয়কৃত দাস থাকতো, প্রভু যেভাবে চাইবেন দাসকে সেভাবেই ব্যবহৃত হতে হতো। দাস যে কোনো কাজে করতে বাধ্য থাকতো। দাসের কাজ করবার ব্যাপারে কোনো স্বাধীনতা ছিল না। তার মালিক বা প্রভু তাকে যেই কাজের জন্য নিযুক্ত করতেন তাকে সেই কাজই করতে হতো। এর মূল ভিত্তি ছিল, দাস প্রথার মূল ভিত্তি ছিল অর্থনীতি। অর্থাৎ যারা বিক্রি হয়ে আসতো তারা নানান কারণে, তাদের পারিবারিক অসচ্ছলতা, অক্ষমতার কারণে তারা বিক্রি হয়ে আসতো। তো এই দাস প্রথা যে প্রচলিত ছিল সমাজে, এর মূল চালিকা শক্তি ছিল বা এর পিছনের কলকাঠি ছিল অর্থনীতি। দাসদের কোনো স্বাধীনতা ছিল না, কোনো মানবিক ও সামাজিক অধিকার ভোগ করতে পারতো না। সামাজিকভাবে দাসেরা ছিল ঘৃণার পাত্র, তাদের কোনো ভূ সম্পত্তি ছিল না, অর্থাৎ সম্পত্তিতে তাদের কোনো মালিকানা ছিল না। দাসদের প্রতি প্রভুদের ছিল একচ্ছত্র আধিপত্য। তো এখন আমরা এই দাসদেরকে আবার দুই ভাগে দেখতে পাই। একটা হলো গৃহভিত্ত, অর্থাৎ গৃহের কাজে যারা যুক্ত ছিল, আর একটা হলো উৎপাদন কাজে যারা যুক্ত ছিল। তো যে কাজেই যুক্ত থাকুক, দাস প্রথাটা সমাজের মধ্যে 2টা শ্রেণীতে বিভক্ত হয়েছিল, একটা মনিব আর একটা দাস। তো এই যে স্তর, তৎকালীন সময়ে 2টা স্তর খুবই জঘন্য রকমের স্তর ছিল। এখনকার সমাজেও স্তর আছে, কিন্তু এখনকার সমাজের স্তরটি হলো ব্যক্তির স্বাধীনতা আছে, কাজের কর্মের যোগ্যতার ভিত্তিতে সমাজগুলিকে স্তরে স্তরে বিভক্ত করা হয়। কিন্তু তখন বিভক্ত ছিল দাস এবং মনিবের সম্পর্কে। অর্থাৎ সেখানে 2টা শ্রেণী ছিল, একটা শ্রেণী ছিল মনিব শ্রেণী, আরেকটা শ্রেণী ছিল দাস শ্রেণী। দাসদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না, ছিল না কোনো স্বকীয়তা, ছিল না কোনো ইচ্ছা পালনের সুযোগ, তাদের কোনো সম্পত্তির অধিকার ছিল না। তারা শুধু উৎপাদনের চাকা অথবা সেবার জন্য ব্যবহৃত হতো। তো আমরা এরপরে দেখব, এরপরে যেই প্রথাটি আসে কালের পরিক্রমায়, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে সমাজের উত্থান পতন থাকে। সমাজে এক সময় কিছু মানুষ অত্যন্ত দাপটের সঙ্গে চলে, আবার একটা সময় তাদের দাপট কমে যায়, আর একটা নতুন শ্রেণীর উদ্ভব ঘটে। ঠিক পৃথিবীতে যে সমাজের ইতিহাস, ওই ইতিহাস পর্যালোচনা করলেও আমরা এর ব্যতিক্রম দেখি না। আমরা দেখতে পাই সেখানে দাস প্রথার পরবর্তীতে আরেকটি প্রথা চলে আসে, সেটিকে বলা হয় স্টেট প্রথা। এখানে 3 ধরনের স্টেট ছিল, 3টা গ্রুপে নাগরিকদের বা 3টা শ্রেণীতে বা 3টা স্তরে বিভাজন করা ছিল। প্রথম স্টেট যারা ছিল যাজক, দ্বিতীয় স্টেট ছিল অভিজাত, তৃতীয় স্টেটে ছিল সাধারণ মানুষ। কিন্তু দুঃখের বিষয় হলো এই যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী মিলে তারা মূলত ছিল, এটা ফ্রান্সে এই প্রথাটি খুব ইতিহাসে, মানে ফ্রান্সের
এই স্টেট প্রথাটি আসলেই ফ্রান্সের দৃষ্টান্তটি চলে আসে। সেখানে 2 স্টেটের জনসংখ্যা ছিল, অর্থাৎ প্রথম 2 যাজক এবং অভিজাত শ্রেণী মিলে 5 ভাগ শতকরা, আর সাধারণ মানুষ ছিল 95 ভাগ। কিন্তু এই সংখ্যালঘু 5 ভাগ সাধারণ মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করত এবং তারা কোনো কর দিত না। সমস্ত করের বোঝা বহন করতে হতো সংখ্যাগরিষ্ঠ তৃতীয় সম্প্রদায়কে। তো এটি মারাত্মক রকমের একটি বৈষম্যপূর্ণ একটি ব্যবস্থা ছিল। তো এই ব্যবস্থায় অল্প কিছু সংখ্যক মানুষ আমাদের অধিকাংশ মানুষের শোষণ যাকে বলি করত। আজকালকার হিসাবে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে গুটি কয়েক মানুষের হাতে সম্পত্তির বিরাট বা একদম প্রায় সকল অংশই অল্প কিছু সংখ্যক মানুষের হাতে লিপিবদ্ধ। এই সম্পদের মধ্য দিয়েই আবার তাদের মর্যাদা সমাজে নির্ধারিত হচ্ছে। তো কালের পরিক্রমায় হয়তো নাম পরিবর্তিত হয়েছে, প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে, বাস্তবতা প্রায় একই রকম, হয়তো চরিত্র বদলেছে, কিন্তু আসলে বাস্তবতার ধরনটি খুব একটা বদলেছে এরকম দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর খুব কম দেশেই পাওয়া যাবে। তো স্টেট প্রথার পরবর্তীতে আসে জাতি বর্ণ প্রথা। এটি আরও ভয়ঙ্কর অবস্থা ছিল। আমরা জানি যে ইংরেজি কাস্ট শব্দ থেকে বর্ণভেদ শব্দটির উৎপত্তি। কাস্ট শব্দটি পর্তুগিজ কাস্টু শব্দ থেকে গৃহীত হয়েছে। জাতি বর্ণ ব্যবস্থা হলো এমন একটি ব্যবস্থা যেখানে সমাজের সদস্যদের পেশাভিত্তিতে নানা গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। তো এখানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে এখানে মানুষদের যে বিভাজনটি হয়েছে, এই বিভাজনটি হয়েছে পেশার ভিত্তিতে। এটি সামাজিক স্তরবিন্যাসের বদ্ধরূপ, যেখানে প্রতিটি জাতি বর্ণ এক একটি অন্তঃগোত্র বিবাহভিত্তিক, যার সদস্যরা জন্মসূত্রে নিজ জাতির সদস্যপদ লাভ করে। আমরা এই বৈশিষ্ট্যটিকে বা এই ধারণাটিকে যদি ব্যাখ্যা করি তাহলে যে একটা গোত্রের মধ্যে অন্তঃগোত্রের মধ্যেই বিবাহ ভিত্তিক, এক গোত্রের লোকেরা অন্য গোত্রের লোককে বিবাহ করতে পারবে না। আমরা এখনও জানি যে বিশেষ করে ভারত পাকিস্তানে অনার কিলিং বলে একটি শব্দ আছে, অর্থাৎ নিম্নবর্ণের কোনো মেয়ে যদি নিম্নবর্ণের কোনো মেয়ে যদি নিম্নবর্ণের কোনো ছেলেকে বিয়ে করে তাহলে ওই মেয়ের বর্ণের লোকেরা ওই ছেলেদেরকে হত্যা করার মতো ঘটনা ঘটায়, যেটাকে ইন্ডিয়া এবং পাকিস্তানে আমাদের সাবকন্টিনেন্টে এখনও এটি মাঝে মধ্যে খবরের শিরোনাম হয়, এটাকে অনার কিলিং বলা হয়। তো এই যে গোত্রভিত্তিক বিবাহর মধ্য দিয়ে জন্মসূত্রে নিজ জাতির সদস্যপদ লাভ করে এখানে আর এই শ্রেণী একটা হলো তার পেশার ভিত্তিতে বা বৃত্তির ভিত্তিতে তার বর্ণ নির্ধারিত হয়, এবং এই বর্ণ নির্ধারিত হওয়ার পরবর্তীতে সে তার বর্ণের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং সেই বিবাহের মধ্য দিয়ে জন্মসূত্রে অর্থাৎ সেখান থেকে আবার যে শিশু জন্মগ্রহণ করে সেই শিশুও ওই বর্ণ নিয়েই জন্মগ্রহণ করে। যে বর্ণে জন্মগ্রহণ করে তাকে সে বর্ণেই থাকতে হয়, সেই পেশাই নির্ধারিত হয় জন্মসূত্রে। অর্থাৎ তার পৈতৃক অথবা পূর্বপুরুষদের পেশা এবং পরিচয় ছেড়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। জাতিবর্ণের উৎকৃষ্ট উদাহরণ ভারতীয় হিন্দু সমাজে বা সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে দেখা যায়। আমরা দেখব যে এই জাতিবর্ণটা আবার কিভাবে কোন কোন শ্রেণীতে বিভক্ত করেছে। দেখো, হিন্দু সমাজে এই জাতিবর্ণ ভেদটা আমরা লক্ষ্য করি। এর মধ্যে ব্রাহ্মণ হলো পুরোহিত শ্রেণী, ক্ষত্রিয় একটা শ্রেণী, তারা হলো যোদ্ধা শ্রেণী, বৈশ্য তারা ব্যবসায়ী শ্রেণী, শূদ্র শ্রমজীবী শ্রেণী। তাহলে এই যে 4টা শ্রেণীতে 4টা হায়ারার্কি বা 4টা ক্লাসে এদেরকে বিভক্ত করা হয়েছে। এই বিভক্ত শ্রেণীরা এক গোত্র আর এক গোত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এক পেশার সন্তানরা অন্য পেশায় যেতে পারবে না, এরকম একটি বিভাজন বা সামাজিক বিভাজন হিন্দু সমাজের মধ্যে ছিল এবং বর্তমানেও আছে। বর্তমান সময়ে পরিস্থিতি অনেকটা পরিবর্তিত হচ্ছে, ভিন্ন ভিন্ন বর্ণের মধ্যে বিবাহ সম্পাদিত হচ্ছে এবং এক পেশার লোকজন অন্য পেশায় যাচ্ছে, তবে সংখ্যাটি খুবই সীমিত। যেহেতু বর্তমানে শিক্ষাটি সর্বজনীন হয়েছে, শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের আধুনিক
বিশ্বে যে সংবিধানগুলি রচিত হচ্ছে সেখানে সকলের কর্মের সুযোগ নিশ্চিত করা হচ্ছে সমানভাবে। এটিকে মৌলিক অধিকার হিসাবে আমরা আরেকটি লেকচারে এটি আলোচনা করেছিলাম। সংবিধানে সকল নাগরিককে সমান সুযোগ দিয়ে মৌলিক অধিকার নিশ্চিত করেছে। তারপরেও এই প্রথাটি যে কাজ করছে না এমন নয়, এমন এখনও অনার কিলিং হয়, এখনও বর্ণভেদ প্রথা সমাজের মধ্যে বিদ্যমান। আমরা হয়তো বক্তৃতা বিবৃতি বা কনস্টিটিউশনের পাতায় দেখা যায় যে আমরা যত ভালো কথা বলি, বাস্তব জীবনে হয়তো আমাদের জীবন আচরণে অত ভালো আচরণ আমরা অনেক সময় করতে পারি না। এর পরের যেই শ্রেণী, সেই শ্রেণীটি হলো শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী। এটি একটু আমার কাছে কমপ্লেক্স বা জটিল মনে হয়েছে অন্যগুলি থেকে। বই পড়ে তোমরা বুঝবা কিনা আমি ঠিক হয়তো অনেকেই বুঝবা, একটু জটিল মনে হতে পারে। আমি এজন্য কতগুলি বৈশিষ্ট্য দিয়ে, বৈশিষ্ট্যর আলোকে অর্থাৎ ভিন্ন ভিন্ন করে ভাঙা ভাঙা স্টেজে আমি তোমাদেরকে এটি বোঝাবার চেষ্টা করেছি যাতে সহজে বোঝা যায়। এবং স্লাইডগুলি যেহেতু লাইভে থাকবে তোমরা এটি স্ক্রিনশট দিয়েও নিতে পারো। দেখা যাবে যে এটা আস্তে আস্তে ধীরে সুস্থে পড়েও তোমরা হয়তো বুঝতে পারবা। সামাজিক শ্রেণী সমাজবিজ্ঞানের একটি বহুল আলোচিত বিষয়। এটি আমরা যতই শ্রেণী বিদ্বেষের কথা বলি, শ্রেণীহীন সমাজের কথা বলি, শ্রেণী মুক্ত সংগ্রামের কথা বলি, পৃথিবীর কোনো সমাজই শ্রেণীহীন ছিল না এবং শ্রেণীহীন থাকবেও না। ভবিষ্যতে এমন কোনো সমাজও আসার কোনো সম্ভাবনা নাই যেই সমাজে শ্রেণীবিন্যাস বা স্তরবিন্যাস থাকবে না। সে কারণে এই বাস্তবতাকে আমাদের মেনে নিয়েই সামাজিক শ্রেণীবিন্যাসকে আমাদের মেনে নিতে হবে এবং সামাজিক শ্রেণীবিন্যাসটি একটি বাস্তব সত্য, এটি উপলব্ধি করেই আমাদেরকে এই শ্রেণীবিন্যাসটিকে কিভাবে সকলের জন্য গ্রহণযোগ্য এবং কারো বঞ্চনার কারণ না হয় সেটি নির্ধারণ করার ব্যাপারে দৃষ্টি দিতে হবে। এটি প্রথমে কে কখন ব্যবহার করেছেন তা নিয়ে বিতর্ক আছে, তবে জার্মান পণ্ডিত কার্ল মার্কস শব্দটি নিয়ে সর্বাধিক ব্যবহার করছেন। অর্থাৎ শ্রেণী, সামাজিক শ্রেণী বা শ্রেণী বৈষম্য, এই শব্দটিতে আমরা কার্ল মার্কসের নাম সবসময় শুনে থাকি। তিনি সবসময় বলবার চেষ্টা করেন সমাজের দুটো শ্রেণী, একটি শাসক এবং একটি শোষিত। তার বক্তব্যের আমরা যত বক্তব্যই পড়ি সব বক্তব্যের মূল স্পিরিট আসলে একটাই, যে একটা দল হলো শাসক আর একটা দল শোষিত। এই শোষিত শ্রেণীর দেরকে নির্যাতন করে শোষক শ্রেণীর সম্পদের পাহাড় গড়ে ওঠে। শ্রেণী সম্পর্কে লেনিন বলেছেন, শ্রেণী হচ্ছে পরস্পর বিপরীত স্বার্থ নির্ভর দুটি গোষ্ঠী যাদের এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করে। আমরা যে বক্তব্য, পরস্পর স্বার্থ নির্ভর দুটি গোষ্ঠী, প্রত্যেকেরই স্ব স্ব স্বার্থ আছে, এই স্বার্থের আলোকে শ্রেণীগুলিকে শোষণ করে। শ্রেণী সমাজ ব্যবস্থাকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই তিন শ্রেণীতে বিভক্ত করেছে। অর্থাৎ শ্রেণী মর্যাদা আমাদের মানুষগুলিকে তিনটা ক্যাটাগরিতে, প্রধানত এই ক্যাটাগরির মধ্যে আরও সাব ক্যাটাগরি করা যাবে, প্রধানত তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করেছে। একটি হলো উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এই তিন শ্রেণীতে বিভক্ত করেছে। উচ্চবিত্ত কারা? উচ্চবিত্ত হচ্ছে যারা অধিক সম্পদের মালিক। মধ্যবিত্ত হচ্ছে যাদের খুব বেশি সম্পত্তি নেই কিন্তু অন্যের সাহায্য গ্রহণেরও প্রয়োজন হয় না। তাহলে উচ্চবিত্ত শ্রেণী একটা, যাদের সম্পদ পাহাড় সম, অধিক সম্পদ। আর মধ্যবিত্ত সম্পত্তি হলো তাদের খুব সম্পদ নাই কিন্তু জীবন চলার জন্য অন্যের দ্বারস্থ হতে হয় না। আরেকটি গ্রুপ আছে নিম্নবিত্ত, সেটি শ্রমজীবী শ্রেণী, যাদের তেমন কোনো সম্পত্তি নেই। তো এই শ্রেণী মর্যাদা, শ্রেণী বা মর্যাদা যেটাই আমরা বলি না কেন, এই মর্যাদাগুলি নির্ধারণের ক্ষেত্রে এখানে আমরা যা দেখলাম সেখানে নিয়ামক হিসাবে কাজ করছে সম্পত্তি। এই সম্পত্তি অর্জনের পিছনেও আবার কাজ করে যে যোগ্যতা। এখন এই যোগ্যতা অর্জিত হয় তার যেই দক্ষতার ভিত্তিতে। দক্ষতা এবং যোগ্যতা মিলে যখন একটা মানুষ উৎপাদন কাজে নিজেকে সুন্দরভাবে নিয়োজিত করতে পারে, আস্তে আস্তে সে সম্পদের মালিক হয় এবং সম্পদের মালিক হয়ে তার সামাজিক স্ট্যাটাস আস্তে আস্তে বদলাতে থাকে। আমরা এখন দেখব এই বাংলাদেশের গ্রামীণ সমাজের স্তরবিন্যাসটি কিসের ভিত্তিতে নির্মিত হয়।
বাংলাদেশে গ্রামীণ সমাজে মানুষদেরকে যেই মর্যাদা দেওয়া হয় বা যেই মূল্যায়ন করা হয়, এই মূল্যায়নের ভিত্তিটা কি? বাংলাদেশের গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের ক্ষেত্রে যে 4টি বিষয়কে মূলত মূল্যায়ন করা হয় বা 4টি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়। একটি হলো ভূমি মালিকানার ভিত্তিতে, আরেকটি হলো শিক্ষার ভিত্তিতে, আরেকটি হলো ক্ষমতার ভিত্তিতে, আরেকটি হলো বংশমর্যাদার ভিত্তিতে। ভূমির মালিকানা মানে কে কী পরিমাণ সম্পদের মালিক, সেটার উপর মূলত নির্ভর করে যে গ্রামীণ সমাজে তার মর্যাদাটি কীরকম হবে। আবার শিক্ষাগত যোগ্যতা কি, এটিও গ্রামীণ সমাজে মর্যাদার ক্ষেত্রে বিবেচনা করা হয়। ক্ষমতার ভিত্তিতে কে কত দাপট দেখাতে পারে, কার কথায় কতজন মানুষকে উঠানো বসানো করা যায়, কে কতজন মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, এটিও গ্রামীণ সমাজে মর্যাদার বা স্তরের একটি মাপকাঠি। আর তো বংশমর্যাদা, কে কোন মর্যাদার মানুষ, কে কোন বংশের ছেলে, এটিও গ্রামীণ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের আরেকদিন আলোচনা করতে হবে যে গ্রামীণ সমাজের এই স্তরবিন্যাস কিভাবে, স্তরবিন্যাসের মূলে কি, ক্ষমতা কাঠামো কিভাবে তৈরি হয়, সেটি আরেকটি লেকচারে আমরা আলোচনা করব। আজকে আমরা যে সামাজিক স্তরবিন্যাসের আলোচনা করলাম সেটি শেষ করবার পর্যায়ে চলে আসছি। আমি প্রত্যাশা করব আমরা যতটুকু আলোচনা করেছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং তোমাদের অল্প বিস্তর হলেও এটি উপকারে আসবে। এবং স্তরবিন্যাস সম্পর্কে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি চেষ্টা করব তোমরা নিশ্চয়ই মাস্টার শেষ পর্বের ক্লাসের জন্য আমি আগামী সপ্তাহে, আজকে শুক্রবার, আগামী সপ্তাহে তোমাদের ক্লাসে আসতেছি। আর মাস্টার শেষ পর্যায়ের ক্লাসের নির্দেশনা আগামী সপ্তাহে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ইতিমধ্যেই তোমাদের পরিসংখ্যান ক্লাসের জন্য আমি একটা লিঙ্ক দিয়েছি আমাদের বড় ভাই হাসান আলী ভাইয়ের। উনি অত্যন্ত সুন্দর পরিসংখ্যানে দক্ষ এবং পারদর্শী একজন শিক্ষক, আমাদের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের বড় ভাই। উনি হাবিবুল্লাহ বাহার কলেজে আছেন সম্ভবত। তো তোমরা ওই লেকচারগুলি ফলো করতে পারো। তারপরে যেহেতু আমাদের সহচর্যে আসতে চাচ্ছ, আমি আগামী সপ্তাহে তোমাদের সাথে ইনশাল্লাহ থাকবার চেষ্টা করব। আর তোমরা সবাই বাংলাদেশের সামনে, বাংলাদেশ না শুধু পৃথিবীর সামনে আগামী দিনগুলি কেমন হবে আমরা কেউ জানি না, কেউ অনুমানও করতে পারছি না। তোমাদের শিক্ষা জীবন কেমন হবে, কর্মজীবন কেমন হবে, আমাদের পারিবারিক জীবন কেমন হবে, আসলে বাস্তবতা এতই দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমাদের কারো পক্ষেই, এবং বিশেষজ্ঞ কেউ কোনো কিছু সঠিকভাবে অনুমান করেও কিছু বলতে পারছেন না। যে কারণে আমরা তোমাদেরকে অনুরোধ করব বা তোমাদেরকে বলবো যে সবাই নিজ নিজ দায়িত্বে একদম স্বাস্থ্যবিধি মেনে চলবা। প্রত্যেককেই মনে রাখতে হবে তোমার জীবনটির জন্য সবচেয়ে সুবিধাভোগী তুমি, এবং তোমার জীবনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে, তারপর তোমার পরিবারের কাছে। অন্যদের কাছে তোমার জীবনটি হয়তো গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব তো থাকতে হবে তোমার কাছে এবং তোমার পরিবারের কাছে। এবং তোমার জীবনের সবচেয়ে সুবিধাভোগী যদি ভালো কিছু হয়, সেটির সুবিধাভোগীও তুমি নিজে এবং তোমার পরিবার। আর যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটিরও ভাগিদার হবে তুমি এবং তোমার পরিবার। তো এই বিষয়গুলি মাথায় রেখে তোমরা একদম রাষ্ট্রীয় যে বিধিবিধান বা স্বাস্থ্য বিশেষজ্ঞদের যে পরামর্শ, এগুলি মেনে চলবা। তো সকলকে আমি এ পর্যায়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।